হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স মেনিয়া। আজকের আমরা যে বিষয়টি পড়ব সেটা হলো আলো বা লাইট। এটা মূলত দ্বাদশ শ্রেণীর অন্তর্গত একটা অধ্যায়। এই অধ্যায়ের আন্ডারে অনেকগুলো আরও অধ্যায় রয়েছে, অর্থাৎ আলো সংক্রান্ত আরও অনেকগুলো চ্যাপ্টার রয়েছে। আমরা আজকের প্রথম অধ্যায়টা শুরু করব, যেটার নাম হলো সমতলে আলোর প্রতিফলন। এবারে আমরা এই অধ্যায়টি পড়ানোর সময় যে সংজ্ঞাগুলো বা ডেফিনেশনগুলো আমি বলবো, সেগুলো যদি তোমরা নোটস আকারে পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হতে হবে কিন্তু, বা যে নিউমেরিক্যাল প্রবলেমসগুলো আমি করাবো সেগুলো কিন্তু পাওয়ার জন্য বা তার পিডিএফ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। সেই টেলিগ্রামের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তুমি পেয়ে যাবে। এছাড়াও আমরা পড়ানোর সময় যে ডেফিনেশনগুলো আমি বলবো, কারণ দেখো লিখতে গেলে অনেক সময় যাবে ডেফিনেশন, প্লাস যে আমি যে লিখবো সেটা তুমি নাও বুঝতে পারো। তার জন্য আমরা ডেফিনেশন বা সংজ্ঞাগুলো কি করব, বলে চলে যাব, এবং ওই বলার সঙ্গে সঙ্গে আমি তোমাদের স্ক্রিনে তার সংজ্ঞাটা আমি দিয়ে দেব। সেই সংজ্ঞাটা তোমরা ওখান থেকে নোট ডাউন করে নিতে পারবে। ঠিক আছে, তাহলে চলো আমাদের শুরু করা যাক। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে সমতলে আলোর প্রতিফলন। তো সমতলে আলোর প্রতিফলন পড়ার আগে আমাদের যেটা জানতে হবে যে আলো কি, তারপরে তো আমরা সমতলে আলোর প্রতিফলন পড়ব। তো আলো হচ্ছে এক প্রকার শক্তি। আলো হলো এক প্রকার এনার্জি বা শক্তি, যেটা আমাদের চোখের মধ্যে দর্শন অনুভূতি সৃষ্টি করে। অর্থাৎ ওই আলোটা আমাদের চোখে এসে পড়লে আমরা কোনো কিছু বস্তুকে দেখতে পাই। তোমাদেরকে একটা সাধারণ উদাহরণ দিলে বুঝতে পারবে। আমরা দিনের বেলা সব কিছুকে দেখতে পাই, বা এখন তুমি আমাকে দেখতে পাচ্ছ, কারণটা কি না, এখানে যে আলোর ব্যবস্থা আছে সেই আলোটা আমার গায়ে এসে পড়ছে এবং এখান থেকে ঠিকরে গিয়ে তোমার চোখে পড়ছে, এবং তোমার চোখে সেই আলোটা একটা দর্শন অনুভূতির সৃষ্টি করছে, যার ফলে তুমি আমাকে দেখতে পাচ্ছ। অন্ধকারে থাকলে কোনো বস্তুকে আমরা কিন্তু দেখতে পাই না। কারণ কি বলতো, কারণ অন্ধকারে কোনো আলো থাকে না। যেহেতু আলোর কোনো উৎস নেই বা আলো নেই, সেই আলোটা ওই বস্তুতে পড়ার মতো কোনো প্রশ্নই ওঠে না, যার ফলে ওই বস্তু থেকে কোনো আলো ঠিকরে এসে বা প্রতিফলিত হয়ে এসে আমাদের চোখেও পড়ে না, যার জন্য আমরা রাত্রেবেলা কিন্তু কোনো বস্তুকে দেখতে পাই না। এবারে যেটা বলি, আমাদের এই চ্যাপ্টারে যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু অনেক পর থেকে শুরু হয়েছে। আমি তোমাদেরকে কোথা থেকে শুরু করব না, একদম বেসিক থেকে, অর্থাৎ সপ্তম শ্রেণীতে বা অষ্টম শ্রেণীতে মূলত আলোটা সপ্তম শ্রেণীতেই শুরু হয়। তো সেখান থেকে যে বিষয়গুলো থাকে সেগুলো আমি অল্প অল্প করে বলে যাব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে আলো কি বোঝা গেল না, আলো হলো এক প্রকার এনার্জি বা শক্তি, যেটা আমাদের চোখের মধ্যে দর্শন অনুভূতির সৃষ্টি করে। ঠিক আছে, আচ্ছা, আলোর পরে যেটা জানতে হবে সেটা হচ্ছে মাধ্যম বা মিডিয়াম। ঠিক আছে, মাধ্যম বা মিডিয়াম। এই মাধ্যম কয় প্রকার হয় না, এই মাধ্যম মূলত তিন প্রকার। ঠিক আছে, মাধ্যম বা আমি কি বললাম মিডিয়াম, যাকে আমি ইংলিশে কি বলবো মিডিয়াম। এই মাধ্যম হচ্ছে আমাদের হয় তিন প্রকার। মাধ্যম ক প্রকার তাহলে না, মাধ্যম হচ্ছে তিন প্রকার। প্রথম যে মাধ্যমটা হয় তাকে বলা হয় স্বচ্ছ মাধ্যম, তাকে বলা হয় স্বচ্ছ মাধ্যম। তারপরে যে মাধ্যমটা হয় তাকে বলা হয় অস্বচ্ছ মাধ্যম। আর 3 নম্বর যে মাধ্যমটা হয় সেটা হচ্ছে অর্ধ স্বচ্ছ। অর্ধ স্বচ্ছ বা অনেক বইতে ঈষৎ স্বচ্ছ লেখা থাকে। ঠিক আছে, এবারে এই জিনিসগুলো কিন্তু ক্লাস 12-এর অন্তর্গত নয়, এগুলো অনেক আগে। ঠিক আছে, কিন্তু আমি বলেছি এগুলো আমরা অল্প করে জেনে যাব, যাতে আমাদের আলো বুঝতে বা পড়তে সুবিধা হয়। তাহলে প্রথম যদি আমি স্বচ্ছ মাধ্যমের কথায় চলে আসি, এই স্বচ্ছ মাধ্যম কাকে বলে না, দেখো স্বচ্ছ মানে কি পরিষ্কার, অর্থাৎ যে মাধ্যমের ভেতর দিয়ে আলো মানে সম্পূর্ণভাবে বা খুব সহজভাবে চলাচল করতে পারে তাকে কিন্তু স্বচ্ছ মাধ্যম বলে। আচ্ছা, এর উদাহরণ কি হতে পারে? এর উদাহরণ তোমাকে উদাহরণ বললেই তুমি বুঝতে পারবে। ধরো আমরা এই মুহূর্তে যে আলোগুলোকে দেখছি, ঠিক আছে, সেই আলোগুলো কিন্তু আমাদের একটা মাধ্যমের ভেতর দিয়ে কিন্তু আসছে। সেই মাধ্যমটা কি বলতো, সেই মাধ্যমটা হচ্ছে বায়ু মাধ্যম। তাহলে বায়ু মাধ্যমের ভেতর দিয়ে আলো খুব সহজে চলাচল করতে পারে, তাহলে বায়ু এক্ষেত্রে একটা কি স্বচ্ছ মাধ্যমের উদাহরণ হতে পারে। ঠিক আছে, বা পরিষ্কার কোনো সাদা কাঁচ, তার ভেতর দিয়েও দেখবে আলো কিন্তু খুব সহজে চলাচল করতে পারে, তাহলে সেটাও হয়ে যাবে কিন্তু স্বচ্ছ মাধ্যম। এবারে চলে আসছে আমি অস্বচ্ছ মাধ্যম কাকে বলে। কথাটার মধ্যেই আছে অস্বচ্ছ। অস্বচ্ছ কথার অর্থ হচ্ছে অপরিষ্কার। ঠিক আছে, বা পরিষ্কার নয় যা। তাহলে যে মাধ্যমগুলোর ভেতর দিয়ে আলো
একদমই চলাচল করতে পারবে না তাদেরকে আমরা বলবো কিন্তু অস্বচ্ছ মাধ্যম। উদাহরণ কি হবে? আমাদের বাড়ির দেওয়াল, ইট, কাঠ, পাথর, এগুলোর ভেতর দিয়ে আলো কিন্তু চলাচল করতে পারে না। ঠিক আছে, তারপরে যেটা আছে অর্ধস্বচ্ছ মাধ্যম বা ঈষৎ স্বচ্ছ মাধ্যম। তাহলে অর্ধস্বচ্ছ মাধ্যম কাকে বলে? দেখো, অর্ধস্বচ্ছ অর্থাৎ অর্ধেকটা পরিষ্কার আর অর্ধেকটা অপরিষ্কার। কথাটার অর্থ হচ্ছে যে সমস্ত মাধ্যমের ভেতর দিয়ে আলো আংশিকভাবে চলাচল করতে পারবে তাদেরকে আমরা বলবো কিন্তু অর্ধস্বচ্ছ মাধ্যম বা ঈষৎ স্বচ্ছ মাধ্যম। উদাহরণ কি হতে পারে? ঘোলাটে জল, কোনো একটা গ্লাসে জল নিলে তার মধ্যে কিছু ময়লা বা আবর্জনা মিশিয়ে দিলে দেখবে এপাশ থেকে যদি তুমি আলো ফেলো, এপাশ থেকে আলোর তীব্রতাটা কিন্তু অনেক তুমি কম পাবে, অর্থাৎ আলোটা আমরা অনেক কম দেখতে পাবো। ওটা একটা অর্ধস্বচ্ছ মাধ্যমের উদাহরণ হতে পারে। এছাড়াও আমাদের অনেক আরো উদাহরণ রয়েছে, যেমন তৈলাক্ত কাগজ, অর্থাৎ কাগজের উপর তুমি তেল ফেলে দিলে, তেল ফেলার পরে দেখবে ওই কাগজ থেকে যদি এক প্রান্ত থেকে তুমি আলো ফেলো, অপর প্রান্তে কিন্তু খুব কম মাত্রায় আলো পাবে, তাহলে ওটা হয়ে গেল কিন্তু অর্ধস্বচ্ছ মাধ্যম। তাহলে এখানে মাধ্যমের কথা আমাদের শেষ হয়ে গেল। ঠিক আছে, তারপরে যে জিনিসটা আছে যে আলোক রশ্মি ক প্রকার হতে পারে। ঠিক আছে, আলোক রশ্মি মূলত 3 প্রকার হয়। তাহলে আমাদের আলোক রশ্মি বা লাইট রেজ, ঠিক আছে, আলোক রশ্মি ক প্রকার হতে পারে? না, আলোক রশ্মি হচ্ছে মূলত 3 প্রকার হয়। প্রথম যে প্রকারটা থাকে সেটা হচ্ছে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ। কি থাকে? সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ বা প্যারালাল রেজ। ঠিক আছে, 2 নম্বর যেটা থাকে সেটা হচ্ছে অপসারী। কি থাকে? অপসারী আলোক রশ্মিগুচ্ছ, যাকে আমরা বলি ডাইভারজেন্ট রেজ। ঠিক আছে, আর 3 নম্বরে যেটা থাকে সেটা হচ্ছে অভিসারী আলোক রশ্মিগুচ্ছ, যাকে আমরা বলি কনভার্জেন্ট রেজ। তাকে অভিসারী রশ্মিকে কি বলা হয়? কনভার্জেন্ট রেজ। তাহলে সমান্তরালটাকে আমরা ইংলিশে কি বলবো? প্যারালাল রেজ। ঠিক আছে, প্যারালাল রেজ। অপসারীকে কি বলবো? ডাইভারজেন্ট, ডাইভারজেন্ট, ডাইভারজেন্ট রেজ। আর অভিসারীকে বলবো কিন্তু কনভার্জেন্ট রেজ। এবারে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ কি, অপসারী বা কি, বা অভিসারী বা কি? সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ কথার অর্থ হচ্ছে যে রশ্মিগুলো কিন্তু প্যারালাল বা সমান্তরালভাবে বেরিয়ে যাবে তাদেরকে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ বলা হবে। এর চিত্রটা কেমন হয়? না, মনে করো এই একটা রশ্মি যাচ্ছে, এখান থেকে একটা রশ্মি যাচ্ছে, আর এখান থেকে একটা রশ্মি যাচ্ছে। তোমরা যদি খেয়াল করো যে এই 3টে রশ্মি কিন্তু পরস্পরের সমান্তরাল, অর্থাৎ এদের মধ্যেকার দূরত্ব কিন্তু সবসময় সমান থাকবে এবং এরা কখনো পরস্পরকে কিন্তু ছেদ করবে না। ঠিক আছে, তাহলে এই ধরনের রশ্মিগুলোকে বলা হবে সমান্তরাল রশ্মিগুচ্ছ বা প্যারালাল রেজ। নেক্সট আমি চলে আসি অপসারী রশ্মিগুচ্ছ বা ডাইভারজেন্ট রেজ। অপসারী রশ্মিগুচ্ছ বা ডাইভারজেন্ট রেজ কাকে বলে? না, এই যে রশ্মিগুলো যখন যখন কোনো আলোক রশ্মিগুচ্ছ কোনো একটা বিন্দু থেকে বা কোনো একটা উৎস থেকে বাইরের দিকে ছড়িয়ে পড়ছে বলে মনে হবে বা অপসৃত হচ্ছে বলে মনে হবে, তাকে বলা হবে কিন্তু অপসারী রশ্মিগুচ্ছ বা ডাইভারজেন্ট রেজ। এর চিত্রটা কিরকম হয়? না, এর চিত্রটা হয় এইভাবে। মনে করো এটা একটা আলোক উৎস, ঠিক আছে, এখান থেকে বা আলোক বিন্দু, এখান থেকে আলোগুলো কি হচ্ছে? বাইরের দিকে ছড়িয়ে পড়ছে। এটাকেই কিন্তু আমরা বলবো অপসারী রশ্মিগুচ্ছ। তারপরে যেটা আমাদের 3 নম্বর পয়েন্ট আছে সেটা হচ্ছে অভিসারী রশ্মিগুচ্ছ। এবার অভিসারী রশ্মিগুচ্ছ কাকে বলে? না, যদি আলোক রশ্মিগুলো কোনো একটা বিন্দুতে এসে মিলিত হয়। কি বললাম? তাহলে যদি কোনো আলোক রশ্মিগুচ্ছ কোনো একটা বিন্দুতে এসে মিলিত হয় তখন তাকে কিন্তু আমরা বলবো অভিসারী রশ্মিগুচ্ছ বা কনভার্জেন্ট রেজ। ছবিটা কিরকম হয়? না, মনে করো এখান থেকে আলোক রশ্মিগুলো গিয়ে একটা বিন্দুতে কি হচ্ছে? মিলিত হচ্ছে। ঠিক আছে, তখন এই ধরনের রশ্মিগুচ্ছকে বলা হবে অভিসারী রশ্মিগুচ্ছ বা কনভার্জেন্ট রেজ। তোমরা জানো ডাইভারজেন্ট মানে কি? ভেঙে যাওয়া বা ভাগ হয়ে যাওয়া। ঠিক আছে, অর্থাৎ এখানে আলো রশ্মিগুচ্ছগুলো একটা বিন্দু থেকে চারিদিকে ছড়িয়ে পড়বে। ঠিক আছে, আর অভিসারী কনভার্জেন্ট মানে কি? একটা জায়গায় এসে মিলিত হওয়া, অর্থাৎ এখানে রশ্মিগুলো একটা জায়গায় এসে মিলিত হবে। তাহলে মোটামুটিভাবে আলোর এইগুলো ছিল তোমার কিন্তু বেসিক ধারণা। ঠিক আছে, এরপরে আমরা চলে আসবো কোথায়? না, সমতলে আলোর প্রতিফলনে। তাহলে এবার আমরা চলে আসছি সমতলে আলোর প্রতিফলন। দেখো, সমতলে আলোর প্রতিফলন বোঝার আগে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আলোর প্রতিফলন কাকে বলে। না, আলোর প্রতিফলন কাকে বলে? না, যখন কোনো আলোক রশ্মিগুচ্ছ কোনো একটা গতিপথ দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় কোনো একটা তলেও ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পরে ওর কিছুটা অংশ কিন্তু আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। অর্থাৎ কি? না, মনে করো আমার কাছে এরকমভাবে একটা বিভেদ তল রয়েছে। আচ্ছা, তার আগে বলি বিভেদ তল কাকে বলে। না, মনে করো এখানে একটা মাধ্যম রয়েছে, সেটা বায়ু মাধ্যমও হতে পারে আবার জল মাধ্যমও হতে পারে। এটা মনে করো মাধ্যম 1 আর এটা মনে করো মাধ্যম
টু বা দ্বিতীয় মাধ্যম। মনে করো এটা বায়ু মাধ্যম, এটা জল মাধ্যম, ঠিক আছে। মাঝখানে একটা বিভেদ তল রয়েছে, মনে করো সেটা কোনো একটা দেওয়াল হতে পারে বা কোনো একটা পাত্র হতে পারে, ঠিক আছে। আলোক রশ্মিগুলো কি করে না, এখান থেকে এখানে পড়লো, পড়ার পরে এর কিছুটা অংশ কিন্তু এখান থেকে আবার ধাক্কা খেয়ে একই মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাটাকে কিন্তু আলোর প্রতিফলন বলা হয়। তাহলে আলোর প্রতিফলন কাকে বলে না, যখন আলোক রশ্মি গুচ্ছ একটা মাধ্যমের ভেতর দিয়ে যাওয়ার সময় কোনো বিভেদ তলে ধাক্কা খেয়ে ওই রশ্মিটা আবার একই মাধ্যমে ফিরে আসে, তখন সেই ঘটনাটাকে আলোর প্রতিফলন বলা হয়। এবারে সমতলে আলোর প্রতিফলন কাকে বলা হবে না, যখন ওই বিভেদ তলটা সমতল হবে তখন তাকে সমতলে আলোর প্রতিফলন বলা হবে, ঠিক আছে। তাহলে সমতলে আলোর প্রতিফলন কাকে বলে না, কোনো আলোক রশ্মি গুচ্ছ যখন কোনো একটা মাধ্যম দিয়ে যাওয়ার সময় কোনো একটি সমতল বিভেদ তলে ধাক্কা খেয়ে পুনরায় একই মাধ্যমে ফিরে আসে, সেই ঘটনাটাকেই কিন্তু আলোর প্রতিফলন বলা হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে আসছি আমি আলোর প্রতিফলন হলো। আচ্ছা, এই প্রতিফলনের কিন্তু আবার দুটো সূত্র রয়েছে, প্রতিফলনের দুটো কি রয়েছে, সূত্র রয়েছে। সেই সূত্র দুটো জানার আগে আমাদেরকে কিছু বেসিক জিনিস জেনে নিতে হবে বা কিছু জিনিসের আমাদের নামগুলো জেনে নিতে হবে, তাহলে আমার সূত্র পড়তে সুবিধা হবে, ঠিক আছে। ধরো মনে করো আমার এখানে এটা ছিল কি বিভেদ তল, ঠিক আছে। মনে করো এটা কি ছিল বিভেদ তল, যার নাম দেওয়া আছে এম আর হচ্ছে এন নাম দেওয়া আছে। তাহলে এম এনটা কি না বিভেদ তল, ঠিক আছে। এখানে মনে করো কোনো একটা রশ্মি আলোক রশ্মি গুচ্ছ এসে পড়েছে, আলোক রশ্মি গুচ্ছ বললাম, একটা আলোক রশ্মি এসে পড়েছে, ঠিক আছে। পড়ে ও ধাক্কা খেয়ে আবার এইদিকে কিন্তু বেরিয়ে গেছে। মনে করো এই বিন্দুটা ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, ঠিক আছে। তাহলে এখানে আমি কি বললাম, এম এনটা কি হয়ে গেল না, এম এনটা হচ্ছে, আমি নিচে পাশে লিখে দিচ্ছি, এম এন হচ্ছে বিভেদ তল, এম এনটা কি হলো বিভেদ তল, ঠিক আছে। আচ্ছা, এ ওটা এও দেখো আলোক রশ্মিটা এসে পড়েছে, যেহেতু পড়েছে ওই রশ্মিটাকে বলা হয় আপতিত রশ্মি, ঠিক আছে। এ ওটা তাহলে কি আপতিত রশ্মি, আপতিত রশ্মি বা ইংলিশে বলা হয় একে ইনসিডেন্ট রেস, ইনসিডেন্ট রেস, ইনসিডেন্ট রে, ঠিক আছে। আচ্ছা দেখো, ও বিন্দুতে ধাক্কা খাওয়ার পরে ওটা ফিরে কিন্তু আবার সি বিন্দুতে চলে গেছে, তাহলে ওসিটাকে বলা হবে কিন্তু প্রতিফলিত রশ্মি। কি বলা হবে, প্রতিফলিত রশ্মি, যাকে বলা হয় রিফ্লেকটিভ, রিফ্লেকটিভ রে, রিফ্লেকটিভ রে, ঠিক আছে। তাহলে আর একটা জিনিস তুমি এখানে পাবে যে এই যে এম এন বিভেদ তলের ওপরে ও বিন্দুতে যদি আমি ওপর থেকে একটা লম্ব অঙ্কন করি, যে লম্বটা অঙ্কন করলাম, মনে করো এটা পি, এই ওপিটাকে আমরা বলবো হচ্ছে অভিলম্ব। কি বলবো, অভিলম্ব, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কটা জিনিস জানলাম, চারটে জিনিস জানলাম। কি না, এম এন যার উপরে আলোক রশ্মিটা ধাক্কা খাবে তাকে বলা হবে বিভেদ তল, ঠিক আছে। এ ও, এই এওকে বলা হবে আপতিত রশ্মি, আর ও সিকে বলা হবে প্রতিফলিত রশ্মি, আর ও পি বা পিও এটা হচ্ছে হয়ে যাবে অভিলম্ব। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যখনই আলোক রশ্মির কোনো চিত্র আঁকবে সেখানে কিন্তু অবশ্যই তোমাকে এইভাবে তীরচিহ্ন দিতে হবে, তাহলে বোঝা যাবে যে আলোটা কোন দিকে যাচ্ছে। যদি তুমি পরীক্ষার হলে কোনো চিত্র আঁকতে গিয়ে তীরচিহ্ন না দাও তাহলে কিন্তু নম্বর অবশ্যই কাটা যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আর কিছু জিনিস আছে, কি জিনিস আছে না, দেখতে পাচ্ছ এই আপতিত রশ্মি এওটা ওপির সঙ্গে কিন্তু একটা কোণ তৈরি করছে, ঠিক আছে। এই যে কোণটা, এই কোণটাকে আমরা আই দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। এই কোণটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, আই দিয়ে প্রকাশ করি। আর এই কোণটার নাম হচ্ছে, তাহলে কোন কোণটা হলো এ ও পি কোণ, তাহলে কোণ এ ও পি সমান হচ্ছে, এটাকে বলা হয় আপতন কোণ, ঠিক আছে, আপতন কোণ, বা ইংলিশে যাকে বলে ইনসিডেন্ট অ্যাঙ্গেল। কি বলা হয়, ইনসিডেন্ট অ্যাঙ্গেল। এবার মনে হতে পারে কেন এটাকে আই দিয়ে প্রকাশ করা হচ্ছে, দেখতেই পাচ্ছ ইনসিডেন্ট, প্রথমে কি আছে আই আছে, তার জন্য এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব, আই, স্মল আই দিয়ে প্রকাশ করব। তাহলে আপতন কোণ কাকে বলে না, আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে আপতন কোণ বলা হয়। এবারে দেখো, এই যে রশ্মিটা ধাক্কা খেয়ে চলে গেল অর্থাৎ ওসি, অর্থাৎ কি প্রতিফলিত রশ্মি, সেটাই অভিলম্বের সঙ্গেও একটা কোণ তৈরি করেছে, ঠিক আছে। ওই কোণটাকে আমরা কি বলি না, ওই কোণটাকে আমরা বলি, দেখো কোন কোণটা তাহলে তৈরি হলো, সিওপি, তাহলে সিওপি সমান এই কোণটাকে আমরা বলি প্রতিফলিত কোণ। কি বলা হয়, প্রতিফলিত কোণ, প্রতিফলিত কোণ বা প্রতিফলন কোণ, ভালোভাবে বললে কি লিখবে,
যে প্রতিফলন কোণ, ঠিক আছে, প্রতিফলন কোণ, যাকে আমরা ইংলিশে বলি কি রিফ্লেকটিভ অ্যাঙ্গেল বা রিফ্লেকশন অ্যাঙ্গেল, যা খুশি বলতে পারো, ঠিক আছে, রিফ্লেকশন অ্যাঙ্গেল, ঠিক আছে। আর এটাকে কি দিয়ে প্রকাশ করা হয় না, এটাকে আর দিয়ে প্রকাশ করা হয়। কেন, এখানে দেখতে পাচ্ছ আর আছে, ঠিক আছে, তাহলে এটাকে কি বলা হয় প্রতিফলন কোণ, ঠিক আছে। এটাকে তাহলে কি দিয়ে প্রকাশ করা হয়, আর দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই জিনিসগুলো আমি এখান থেকে পড়লাম। এবারে চলে আসবো আমাদের আলোর প্রতিফলনের সূত্র। আলোর প্রতিফলনে কটা সূত্র রয়েছে না, দুটো সূত্র রয়েছে, ঠিক আছে। প্রথম সূত্র, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি এখানে প্রথম সূত্র, এবং তোমরা পাশে একটা ফোনের স্ক্রিনে তোমরা একটা ছবিও পেয়ে যাবে যেখানে এটা লেখা থাকবে খুব সুন্দরভাবে। প্রথম সূত্র, সূত্র 1, ঠিক আছে, সূত্র 1, সূত্র ফার্স্ট কি বলছে না, আপতিত রশ্মি কমা দিয়ে প্রতিফলিত রশ্মি ও আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকবে, এটা গেল আমাদের প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র কি বলছে, সূত্র 2, দ্বিতীয় সূত্র বলছে যে আপতন কোণ ও প্রতিফলন কোণের মান সর্বদা কি হবে, সমান হবে। তাহলে এই গেল আমাদের দুটো সূত্র। তাহলে প্রথম সূত্র কি বলছে একবার বুঝে নাও। প্রথম সূত্র কি বলছে যে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি, অর্থাৎ কোনটা আপতিত রশ্মি কোনটা এ ও, প্রতিফলিত রশ্মি কোনটা ও সি, আর আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব কোনটা বলেছিলাম ও পি বা পিও, সর্বদা একই সমতলে থাকবে। দেখতে পাচ্ছ এই এ ও রশ্মি, ওসি রশ্মি আর পিও অভিলম্ব একটা সমতলে এম এন এর উপর আছে। এটা গেল আমাদের প্রথম সূত্র। আশা করি প্রথম সূত্রটা বুঝতে পেরেছ। দ্বিতীয় সূত্র কি বলছে না, আপাতন কোণ, অর্থাৎ কোনটা আই কোণটা, আপাতন কোণ আর প্রতিফলন কোণ সর্বদা কি হবে, সমান হবে। তার মানে কি আইটা এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও কি হবে 60 ডিগ্রি হবে, বোঝা গেল। তাহলে দ্বিতীয় সূত্রটা কি বললো, আপাতন কোণ এবং প্রতিফলন কোণের মান সর্বদা সমান হবে, ঠিক আছে। তাহলে এই মানে এটা গেল কি প্রতিফলনের দুটো সূত্র। এরপরে আমরা চলে আসছি যে আলোর প্রতিফলন কত প্রকার হয় এবং সেগুলো কি ধরনের হয়ে থাকে, ঠিক আছে। তো আলোর প্রতিফলন, ঠিক আছে, আলোর প্রতিফলন কিন্তু দুই প্রকার। কয় প্রকার, দুই প্রকার। নাম্বার 1 হচ্ছে আলোর প্রতিফলন, তাহলে কয় প্রকার বললাম, দু প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, ঠিক আছে, নিয়মিত প্রতিফলন। আর দ্বিতীয় নম্বর যেটা হয় সেটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। তাহলে নিয়মিত প্রতিফলন আর কি বিক্ষিপ্ত প্রতিফলন, ঠিক আছে। আচ্ছা, নিয়মিত প্রতিফলন কাকে বলে আর বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে না, তোমরা এক্ষুনি দেখলে যে প্রতিফলনটা কিভাবে হয়। সেখানে একটা বিভেদ তল থাকে যেটাতে ধাক্কা খেয়ে আমাদের হচ্ছে আলোগুলো কিন্তু আবার একই মাধ্যমে ফিরে আসে। এবারে ওই প্রতিফলনের সময় যদি প্রতিফলক তলটা মসৃণ হয় তাহলে তখন তাকে আমরা বলবো নিয়মিত প্রতিফলন, ঠিক আছে। তাহলে নিয়মিত প্রতিফলনে প্রতিফলক তলটা কি হবে না মসৃণ হবে, ঠিক আছে। চিত্রটা কিরকম হয় না, এই মনে করো একটা বিভেদ তল, ঠিক আছে, এম আর হচ্ছে এন, দেখতে পাচ্ছ এটা সমতল একটা বিভেদ তল। তো এখানে আলোরশ্মিগুচ্ছ পড়লে কিভাবে যাবে না, এই একটা সমান্তরাল আলোরশ্মিগুচ্ছ পড়লো, এখান থেকে পড়ে এটা এইভাবে বেরিয়ে গেল, ঠিক আছে। যেটা এইভাবে পড়লো সেটা একই রকম ভাবে এইভাবে বেরিয়ে গেল। এটা হচ্ছে নিয়মিত প্রতিফলন। তাহলে এক কথায় নিয়মিত প্রতিফলন কাকে বলে না, যে প্রতিফলনের বিভেদ তলটি বা প্রতিফলক তলটি মসৃণ হয় তাকেই আমরা নিয়মিত প্রতিফলন বলবো, ঠিক আছে। আচ্ছা, বাস্তবে নিয়মিত প্রতিফলন খুব কমই ঘটে, ঠিক আছে। সাধারণত আমরা কোনো যদি সমতল দর্পণ হয় সেক্ষেত্রে কিছুটা ভাবতে পারো যে নিয়মিত প্রতিফলন ঘটছে, কিন্তু বাস্তবে যা কিছু প্রতিফলনই ঘটে সব কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলন। কারণটা কি না, দেখো বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে যে তলটায় অর্থাৎ যে বিভেদ তলে ধাক্কা খেয়ে আলোটা আবার একই মাধ্যমে ফিরে আসবে সেই তলটা কিন্তু এক্ষেত্রে অমসৃণ হবে। কি হবে, অমসৃণ হবে।
তাহলে বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে? না, যে প্রতিফলনে বিভেদ তলটি বা প্রতিফলক তলটি অমসৃণ হয় তাকে বিক্ষিপ্ত প্রতিফলন বলে। চিত্রটা কেমন হবে? না, মনে করো এই একটা হচ্ছে এবড়ো খেবড়ো তল, ঠিক আছে, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন, এটা একটা অমসৃণ তল, ঠিক আছে। এই অমসৃণ তলে আলোরশ্মিগুলো কিভাবে হচ্ছে প্রতিফলিত হবে? না দেখো, এখানে একটা আলোরশ্মি পড়লো, পড়ে এর সমান্তরালভাবে এরকমভাবে বেরিয়ে গেল, ঠিক আছে। এখানে একটা সমান্তরাল আলোরশ্মি গুচ্ছ পড়লো, কিন্তু যেহেতু তলটা এখানে এরকম, তাহলে এখান থেকে এইভাবে বেরিয়ে গেল। এইভাবে যে রশ্মিগুলো পড়ে বেরিয়ে যাবে বা এইভাবে যে প্রতিফলনটা ঘটবে তাই কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলন বলা হবে, ঠিক আছে। এবারে পরীক্ষায় বা স্কুলের টিচাররা অনেক সময় কোশ্চেন করে থাকে যে তাহলে বিক্ষিপ্ত প্রতিফলনে কি প্রতিফলনের সূত্র মেনে চলে না? কারণ আমরা প্রতিফলনের দুটো সূত্র বললাম। কি সূত্র বললাম আরেকবার মনে করিয়ে দিই, যে আপতিত রশ্মি, প্রথম সূত্র যেটা ছিল কি, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সর্বদা এক সমতলে থাকবে, আর আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সর্বদা সমান হবে। সেটা তো তুমি দেখতে পাচ্ছ নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে সম্ভব, বা ছবিটা একই রকম। কিন্তু তাহলে বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে কি প্রতিফলনের সূত্র মেনে চলছে না? না, দেখো একটা জিনিস যদি সাধারণ একটা ধারণা থাকে যে একে আমরা বিক্ষিপ্ত প্রতিফলন বলছি, তার মানে এই বিক্ষিপ্ত প্রতিফলনে কিন্তু প্রতিফলনের সূত্রগুলো মেনে চলছে, তা না হলে তাকে প্রতিফলনই বলা হতো না, তাই না? তাহলে দেখো কিভাবে সূত্রগুলো মেনে চলছে। যদি আমি কোনো একটা রশ্মি ধরে নিই, এই রশ্মিটা এই রশ্মি, দেখো এই যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আর এখানে যখন আমি অভিলম্ব আঁকবো এরকম একটা অভিলম্ব হবে, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, এখানে কিন্তু তলটা এই বরাবর আছে, তলটা কোন বরাবর? এই বরাবর, তাহলে এখানে কিন্তু অভিলম্বটা এরকম একটা দিক থেকে হবে, তাহলে সেগুলো কিন্তু একটা সমতলে থাকছে, এটা এই সমতলটাতে আছে, এটা এই সমতলটাতে আছে, তাহলে প্রথম সূত্রটা কিন্তু আমার এখানে কাজ করছে। দ্বিতীয় সূত্র কি ছিল? না, আপাতন কোণ এবং প্রতিফলন কোণের মান সর্বদা সমান হবে। দেখো চিত্র অনুযায়ী, চিত্রটা যদিও কিন্তু একদম পারফেক্ট নয়, তবু বুঝতে পারবে এই কোণটা যা হবে এই কোণের মানটা একই হবে, এখানে এই কোণটা যা হবে এই কোণটার মান কিন্তু তাই হবে। তাহলে এটা চলে গেল নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলন। এই নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলনের মূল যে পার্থক্য সেটা কি? না, নিয়মিত প্রতিফলনে প্রতিফলক তলটা মসৃণ হবে, আর বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলক তলটা অমসৃণ হবে, ঠিক আছে। এরপরে আমরা যে অংশটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রতিবিম্ব। সেটা হচ্ছে কি? না, প্রতিবিম্ব। প্রতিবিম্ব যাকে ইংরেজিতে কি বলে? যাকে ইংরেজিতে বলা হয় ইমেজ, ঠিক আছে, প্রতিবিম্ব। দেখো প্রতিবিম্ব পড়ার আগে একটা ধারণা দিলে তোমরা বুঝতে পারবে যে প্রতিবিম্ব জিনিসটা কি। দেখো আমরা দিনের কোনো না কোনো সময় নিজের মুখটা দেখার জন্য কিন্তু একটা আয়না ব্যবহার করি, সেই আয়নাতে আমরা নিজেদের মুখটার একটা হুবহু একটা প্রতিচ্ছবি কিন্তু দেখতে পাই, ওটাই কিন্তু আসলে প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্ব কি? দেখো এটা তো গেল আমাদের সাধারণ একটা দৈনন্দিন জীবনের একটা উদাহরণ, কিন্তু তুমি পরীক্ষার হলে বা কোথাও লিখতে গেলে, আনসার লিখতে গেলে এইভাবে লিখলে তো হবে না। তাহলে প্রতিবিম্বের সংজ্ঞাটা কি সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে, তোমরা স্ক্রিনে কিন্তু ফটো দেখে নিতে পারবে। তো প্রতিবিম্ব কাকে বলে? না, যখন কোনো আলোকরশ্মি গুচ্ছ, ঠিক আছে, প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পরে অন্য কোনো বিন্দুতে গিয়ে মিলিত হবে বা অপর কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হবে, তখন তাকে প্রতিবিম্ব বলা হবে, ঠিক আছে। এই প্রতিবিম্ব ক প্রকার হয়? না, এই প্রতিবিম্ব মূলত দু প্রকার হয়। ক প্রকার হয়? দু প্রকার। একটা হচ্ছে সদ্বিম্ব, কি বলা হয়? সদ্বিম্ব। আর একটা হচ্ছে কি? না, অসদ্বিম্ব। তাহলে একটা গেল কি? সদ্বিম্ব, আর একটা হচ্ছে অসদ্বিম্ব, ঠিক আছে। তাহলে এবার বলি সদ্বিম্ব কাকে বলে আর অসদ্বিম্ব কাকে বলে। না, যখন কোনো আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হওয়ার পরে যে কোনো একটা বিন্দুতে গিয়ে মিলিত হবে, তখন ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম যে আলোকরশ্মি গুচ্ছের কি বলা হবে, বা প্রথম যে বস্তুটা থেকে আলোকরশ্মিগুলো এসছে তার হচ্ছে সদ্বিম্ব বলা হবে। অর্থাৎ সদ্বিম্বতে কি হবে? আলোকরশ্মি গুচ্ছগুলো একটা জায়গা থেকে ধাক্কা খাওয়ার পরে বা প্রতিষ্ঠিত হওয়ার পরে কোনো একটা বিন্দুতে গিয়ে মিলিত হবে। আর অসদ্বিম্ব কাকে বলে? না, অসদ্বিম্ব হচ্ছে যখন কোনো আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হওয়ার পরে অন্য কোনো বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে বলে মনে হবে, তখন কিন্তু তাকে আমরা অসদ্বিম্ব বলবো। তাহলে সদ্বিম্বে আলোকরশ্মি গুচ্ছগুলো একটা বিন্দু থেকে মিলিত হবে, অসদ্বিম্বে আলোকরশ্মি গুচ্ছগুলো কিন্তু একটা জায়গা থেকে ছড়িয়ে পড়বে, ঠিক আছে। এই সদ্বিম্ব আর অসদ্বিম্বের পার্থক্য কি? প্রথম তো এই সংজ্ঞাটাই পার্থক্য হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের স্ক্রিনের ওপরে আমি পার্থক্যের একটা ছবি লাগিয়ে দেবো, দরকার পড়লে পজ করে তোমরা ওটা লিখে নিতে পারো বা নোটস বানিয়ে নিতে পারো, ঠিক আছে। আমি পার্থক্যগুলো একবার বলে যাই।
আচ্ছা, তাহলে সদ্বিম্ব আর অসদ্বিম্বের সংজ্ঞাটা তো প্রথম পার্থক্য হবে। দ্বিতীয় পার্থক্য কী হবে? সদ্বিম্বকে কিন্তু পর্দায় ফেলা যায়, ঠিক আছে? সদ্বিম্বকে পর্দায় কি করা যায়? ফেলা যায়। অসদ্বিম্বকে কিন্তু পর্দায় ফেলা যায় না, ঠিক আছে? সদ্বিম্বর কিন্তু ছবি তোলা যায়, সদ্বিম্বের ছবি কি করা যায়? তোলা যায়। অসদ্বিম্বের ছবি কিন্তু তোলা যায় না, ঠিক আছে? তাহলে এই কটা মোটামুটিভাবে পার্থক্য, তিনটে পার্থক্য সংজ্ঞাটা লিখবে। আর এই দুটো মূল পার্থক্য, সদ্বিম্বকে পর্দায় ফেলা যাবে, অসদ্বিম্বকে পর্দায় ফেলা যাবে না। সদ্বিম্বের ছবি তোলা যাবে, অর্থাৎ ফটোগ্রাফিক প্লেটের উপরে এটা ক্রিয়া করে। আর অসদ্বিম্ব কিন্তু ফটোগ্রাফিক প্লেটের উপরে ক্রিয়া করে না, তার জন্য এর কিন্তু ছবিও তোলা সম্ভব না, ঠিক আছে? এটা চলে গেল আমাদের কিন্তু প্রতিবিম্ব, ঠিক আছে? এবং প্রতিবিম্বের দুটো ভাগ, সদ্বিম্ব এবং অসদ্বিম্ব, ঠিক আছে? এরপরে যে জিনিসটাই আমরা চলে আসব সেটা হচ্ছে কিনা যে সমতলে যদি আলো প্রতিফলিত হয় তাহলে তার ক্ষেত্রে বস্তু থেকে দর্পণের দূরত্ব যতটা হয়, দর্পণ থেকে আবার প্রতিবিম্বের দূরত্ব কিন্তু ততটা হয়। সেটা এবার আমরা কিন্তু প্রমাণ করব। দেখো সেটা কিভাবে প্রমাণ করছি, তার আগে এটা আমি মুছে নিচ্ছি, ঠিক আছে? এবারে এই প্রমাণটা কিন্তু খুব ভালোভাবে একটু খেয়াল করো। আমি কিন্তু ভাষা লিখে করাবো না, আমি জাস্ট বোঝানোর জন্য করাচ্ছি, ঠিক আছে? যদি এই সমস্ত জিনিসের পিপিটি বা সরি পিডিএফ দরকার হয়, ফ্রি পিডিএফ, তাহলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তার জন্য আমি কিন্তু ভাষা লেখাচ্ছি না, বুঝিয়ে জাস্ট করিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার দেখো, ধরো মনে করো যে একটা দর্পণ আছে, ঠিক আছে? মনে করো একটা দর্পণ আছে। কি দর্পণ আছে? এখান থেকে একটা দর্পণ আছে, এটা হচ্ছে ধরো এম ড্যাশ একটা দর্পণ, এখানে এই দর্পণ। এই দর্পণের ওপরে কি হলো না, এ একটা বিন্দু, এই বিন্দু থেকে আলোকরশ্মি গুচ্ছ এসে পড়লো। তো কিভাবে পড়বে? দুরকম ভাবে পড়বে। একটা আলোকরশ্মি গুচ্ছ এইভাবে পড়লো, পড়ে এই প্রান্ত থেকে এই প্রান্ত বরাবর হচ্ছে বেরিয়ে গেল, ঠিক আছে? বেরিয়ে গিয়ে এইখানে মনে করো এ ড্যাশ বিন্দু, ঠিক আছে? আর এই যে যেখানে পড়লো এটা হচ্ছে ও বিন্দু। আরেকটা রশ্মি কি হবে? এখান থেকে এইভাবে পড়লো, পড়ে এইভাবে বেরিয়ে গেল, ঠিক আছে? পড়ে বেরিয়ে গেল। মনে করো এটা হচ্ছে ধরো মনে করো পি, ঠিক আছে? আর এটা মনে করো বি। এবারে দেখো আমার চোখ যদি এখানে থাকে, আমার চোখ যদি এখানে থাকে, আমার চোখ কিন্তু আলোর এই বাঁকা পথটাকে অতিক্রম করতে পারবে না। আমার চোখ এই সোজা দেখবে, ঠিক আছে? এই সোজা দেখলে কি হবে? আলোর রশ্মিটাকে এরকম একটা জায়গায় মিলিত হতে দেখবে। অর্থাৎ আমরা যে এ বস্তুটা নিয়েছিলাম, সেই এ বস্তুর একটা প্রতিবিম্ব কিন্তু এ ড্যাশ বিন্দুতে তৈরি হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে বস্তু দূরত্ব কত, মানে দর্পণ থেকে বস্তু দূরত্ব কত? না দর্পণ থেকে তোমার বস্তু দূরত্ব হয়ে গেল কত? না ও এ, দেখতেই পাচ্ছ দর্পণ থেকে বস্তু দূরত্ব কত? ও এ। দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব কত? না দর্পণ থেকে আমার প্রতিবিম্ব দূরত্ব কত হয়ে যাবে? না প্রতিবিম্ব দূরত্ব হবে ও এ ড্যাশ, ঠিক আছে? এবারে করার সময় কিন্তু তোমাকে ভাষা লিখে ফেলতে হবে যে এম ড্যাশ একটা আমি দর্পণ নিলাম, তার সামনে এ একটা বস্তু রাখা হলো, সেখান থেকে আলোরশ্মি গুচ্ছ এসে এ ড্যাশ একটা প্রতিবিম্ব তৈরি করলো, এগুলো লিখে ফেলতে হবে, ঠিক আছে? সেগুলোতে আমি আসছি না। তাহলে আমার বস্তু দূরত্ব কতটা হলো? ও এ, ঠিক আছে? প্রতিবিম্ব দূরত্ব কত? ও এ ড্যাশ, ঠিক আছে? এবারে এখানে দেখো একটা আপতিত রশ্মি কিন্তু আছে। কোন রশ্মিটা? না এ ও এ পি, এটা কিন্তু একটা কি আপতিত রশ্মি, আমরা এই ক্লাসেই একটু আগে বলেছি, ঠিক আছে? তাহলে এখানে আমার আপতিত রশ্মি, ঠিক আছে? আপতিত রশ্মি কোনটা হয়ে গেল? না আপতিত রশ্মি হয়ে গেল এ পি। তাহলে আপতিত রশ্মি হলো এপি। আর যেটা পি থেকে বেরিয়ে গেছে বাইরের দিকে সেটা হয়ে যাবে আমাদের কি? প্রতিফলিত রশ্মি। আপতিত রশ্মি আর কি হয়ে গেল? প্রতিফলিত রশ্মি। এই প্রতিফলিত রশ্মি কত হলো? না পিবি। পিবিটা কি হয়ে গেল? প্রতিফলিত রশ্মি। এবারে খেয়াল করো, যখনই কোনো একটা রশ্মি কোনো একটা বিভব তলে ধাক্কা খেয়ে আবার বেরিয়ে যায়, সেই যে ধাক্কা খাওয়া বিন্দুটা, হ্যাঁ, সেই বিন্দুটাতে কিন্তু আমরা একটা অভিলম্ব অঙ্কন করতে পারি। মনে করো এটাই সেই অভিলম্ব, ঠিক আছে? মনে করো এটা ধরো কে। তাহলে এক্ষেত্রে আমার পি কে এটা কি হয়ে যাবে? না পি কে হয়ে যাবে কিন্তু অভিলম্ব। তাহলে অভিলম্ব কত হয়ে গেল? না অভিলম্ব হয়ে গেল কিন্তু পি কে। এবারে আমি যেটা কি প্রমাণ করার চেষ্টা করছি? না প্রমাণ করার চেষ্টা করছি যে এই দর্পণ থেকে বস্তুর দূরত্ব যতটা, দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব কিন্তু ততটা। তাহলে আমরা প্রমাণ করতে কি চাইছি? না বস্তু দূরত্ব। কি প্রমাণ করতে চাইছি? না বস্তু দূরত্ব। বস্তু দূরত্ব কত? ও এ। তাহলে ও এ সমান কিন্তু প্রতিবিম্ব দূরত্ব, এইটা আমরা প্রমাণ করতে চাইছি, ঠিক আছে?
প্রতিবিম্ব দূরত্ব। প্রতিবিম্ব দূরত্ব কত? ও এ ড্যাশ। এইটা আমাদের কিন্তু প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে প্রমাণ করব কিভাবে? দেখো একটা জিনিস খেয়াল করে, যে এই রশ্মিটা এসে পড়ে ও এ থেকে পি বিন্দুতে পড়েছে, পড়ে ধাক্কা খেয়ে আবার বিতে চলে গেছে। অর্থাৎ এপিটা হচ্ছে আপতিত রশ্মি আর পিবিটা কিন্তু প্রতিফলিত রশ্মি। এবারে আমরা এক্ষুনি একটু আগে জেনেছি যে এই আপতিত রশ্মিটা অভিলম্বের সঙ্গে যে কোণটা তৈরি করে, অর্থাৎ কোন কোণটা? না এ পি কে, এই যে কোণটা, এই কোণটাকে আমরা বলি কি না আপাতন কোণ। এই কোণটাকে আমরা কি বলি? আপাতন কোণ। তাহলে এক্ষেত্রে আপতন কোণ, আপতন কোণ কোনটা হয়ে গেল আপতন কোণ? না এ পি কে। তাহলে এ পি কে সমান আমি ধরে নিলাম কত? না আই, কারণ জানো আপতন কোণকে আমরা আই দিয়ে প্রকাশ করি। তাহলে এর ভ্যালু কত হয়ে গেল? আই, ঠিক আছে? আচ্ছা, প্রতিফলন কোণ কত হলো? না কে পি বি, এটা কি হলো? প্রতিফলন কোণ। তাহলে প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ কোনটা? না কে পি বি কোণ সমান কত হয়ে গেল? আর। তাহলে এর মান কত হয়ে গেল আমার কাছে? আর। আর প্রতিফলনের দ্বিতীয় সূত্রে বলা ছিল কি, যে এই আপতন কোণের মান আর প্রতিফলন কোণের মান সর্বদা কি হবে? সমান হবে। অর্থাৎ প্রতিফলনের সূত্র অনুযায়ী, সূত্র অনুযায়ী কি হয়ে গেল? না সূত্র অনুযায়ী আমার কাছে হয়ে গেল কি, কোণ এ পি কে, কোণ চিহ্নটা আমরা দিয়ে দিই এখানে, কোণ এ পি কে বা আই সমান কি হয়ে গেল? কোণ কে পি বি, অর্থাৎ আর, ঠিক আছে? তাহলে আই আর আর কিন্তু এখানে সমান হয়ে গেল। এবার একটা জিনিস খেয়াল করো, এই কোণটা যদি আই হয় তাহলে এই কোণটাও কিন্তু আই হবে। এই কোণটা কত হবে? আই হবে। তোমার মনে হতে পারে কেন? দেখো কেন না, দেখো এখানে একটা জেড আকৃতি তৈরি করছে, এরকম ভাবে একটা জেড আকৃতি তৈরি হচ্ছে। তোমরা অঙ্কে হয়তো পড়ে এসছো ক্লাস 10-এ, হ্যাঁ, যে এই কোণটা যাই হয় এই কোণটা তাই হয়। কেন হয় সেটা আজকে বোঝার চেষ্টা করো। দেখো এই কোণ দুটো প্যারালাল, তাই তো? প্যারালাল অর্থাৎ কি, এরা দুটো সমান্তরাল সরল রেখা, ঠিক আছে? সমান্তরাল সরল রেখাকে যখন আমি একটা সরল রেখা দিয়ে, একটা সরল রেখা ওই দুটো সরল রেখার ওপর দিয়ে আসছে, অর্থাৎ ওই দুটো সমান্তরাল সরল রেখার ওপর দিয়ে যখন একটা সরল রেখা আসবে, তখন কিন্তু এই বিপরীত যে কোণগুলো তৈরি হবে সেই কোণগুলো কিন্তু সমান হবে। কেন সমান হবে? খেয়াল করো, যদি আমি এই সরল রেখাটাকে আগের দিকে আমি বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিলে কি হবে? আর এটাকেও আমি আগের দিকে বাড়িয়ে দিলাম, ঠিক আছে? এবারে খেয়াল করো, এই পুরো কোণটা কত? এই পুরো একটা সরল রেখার পাশের কোণটা 180 ডিগ্রি হয়। তাহলে এটা যদি আমি এক্স মনে করি, তাহলে এটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস এক্স, ঠিক আছে? সিমিলারলি এই যে ছেদ করলো, ঠিক আছে, যেহেতু সমানভাবে আসছে, তাহলে এই কোণটা যদি 180 ডিগ্রি মাইনাস এক্স হয়, এটাও কত হবে? 180 ডিগ্রি মাইনাস এক্স। তাহলে এটা স্বাভাবিকভাবেই এক্স হয়ে যাবে, অর্থাৎ এই কোণটা কিন্তু সমান হবে, ঠিক আছে? তাহলে এটা আই কোণ হয়ে গেল, এটাও কি হয়ে গেল? আই কোণ। তাহলে আমি এখান থেকে কি পেলাম? না কোণ হচ্ছে ও এ পি, কোণ ও এ পি সমান কত হয়ে গেল? আই হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো এই কোণটা যদি আর হয়, এই কোণটাও কিন্তু আর হবে। কেন হবে? খেয়াল করো, সেই একই সূত্র বা একই জিনিস, দুটো সমান্তরাল সরলরেখা এইভাবে আছে, ঠিক আছে? আমি এইভাবে একটা সরলরেখা দিয়ে ছেদ করে দিলাম, তাহলে সিমিলারলি এই কোণটা যা হবে এই কোণটাও কি হবে? তাই হয়, ঠিক আছে? তাহলে এখান থেকে আর কি পেলাম? কোণ ও এ ড্যাশ পি, ও এ ড্যাশ পি সমান কত হয়ে গেল? আর, কারণ এই কোণটা আর কোণ, তাহলে এই কোণটাও কত হবে? আর কোণ, ঠিক আছে? এবারে দেখো প্রতিফলনের সূত্র অনুযায়ী আমরা কি পড়েছি? আই যেটাই আই সেটাই আর। তার মানে এই সবগুলো কোণই কি হয়ে গেল? সমান হয়ে গেল। অর্থাৎ এই কোণটার মান যা, এই কোণটার মানও একই কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তারপর একটা জিনিস খেয়াল করো, এখানে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। কোন কোন দুটো ত্রিভুজ? না ও এ পি ত্রিভুজ, ঠিক আছে? আর ও এ ড্যাশ পি ত্রিভুজ, দুটো ত্রিভুজ। এই পাশে একটা ত্রিভুজ আর এই পাশে একটা ত্রিভুজ। তাহলে ত্রিভুজ দুটো কি কি? না ত্রিভুজ হচ্ছে ও এ পি এবং ত্রিভুজ ও এ ড্যাশ পি, ঠিক আছে? এর কি কি লিখছি দেখো, এই কোণটার মান যা, এই কোণটার মান তা। অর্থাৎ কোণ ও এ পি কোণ যতটা, কোণ ও এ ড্যাশ পি কোণও কিন্তু ততটা, ঠিক আছে? তাহলে এটা আমি পেলাম। আর জিনিস খেয়াল করো, এই যে ও থেকে পি পর্যন্ত যে বাহুটা, এই বাহুটা এই ত্রিভুজেরও বাহু, আবার এই ত্রিভুজেরও বাহু। তার মানে ওটা কি হয়ে গেল? ওটা হয়ে গেল কিন্তু আমাদের সাধারণ বাহু। ওটা কি হয়ে গেল? আমাদের সাধারণ বাহু, ঠিক আছে?
তাহলে ও এ সরি ওপি, তাহলে ওপি কিন্তু সাধারণ বাহু, সাধারণ বাহু, ঠিক আছে। ওপি কি হয়ে গেল? সাধারণ বাহু। এবারে ওপি হয়ে গেল সাধারণ বাহু। এবারে একটা জিনিস খেয়াল করো, ঠিক আছে, যেহেতু এই যে এ থেকে হচ্ছে পি পর্যন্ত যে দূরত্বটা, এ থেকে পি পর্যন্ত যে দূরত্বটা, সেই দূরত্বটা এক্ষেত্রেও কিন্তু সমান হবে, ঠিক আছে। কেন সমান হবে? কেন সমান হবে দেখো, বা এটা যদি আমি ছেড়েও দিই, তাহলে একটা জিনিস খেয়াল করো, এই রশ্মিটা কিন্তু একদম লম্বভাবে এসে হচ্ছে দর্পণের উপরে পড়েছে, অর্থাৎ এ ও পি কোণটা কত ডিগ্রি হয়ে যাবে? 90 ডিগ্রি। তাহলে কোণ এ ও পি সমান, দেখো এখান থেকে যে রশ্মিটা বেরিয়ে গেছে সেটাও কিন্তু এই এম এম ড্যাশ বিভব তলের সঙ্গে লম্বভাবে বেরিয়ে গেছে, অর্থাৎ এই কোণটাও কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তাহলে কোণ কত হবে না এ ড্যাশ ও পি কোণ, তাহলে এ ড্যাশ ও পি কোণ। এবারে দেখো দুটো ত্রিভুজে দুটো কোণ সমান, একটা সাধারণ বাহু, ঠিক আছে, অর্থাৎ এই দুটো ত্রিভুজ কিন্তু আমার হয়ে গেল কি? সর্বসম। ত্রিভুজ হচ্ছে ও এ পি সর্বসম কি হয়ে গেল? ত্রিভুজ হচ্ছে ও এ ড্যাশ পি। কোন শর্তে হলো না? দেখো দুটো কোণ আর একটা বাহু, অর্থাৎ অ্যাঙ্গেল সাইড, অর্থাৎ কোন কোন বাহু শর্তে কিন্তু এরা সর্বসম হয়ে গেল। এবারে দেখো দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায়, সেক্ষেত্রে আমি খুব সহজেই বলতে পারবো যে এ ও যতটা দূরত্ব হবে, ও এ ড্যাশ কিন্তু ততটা দূরত্ব হবে, অর্থাৎ ও এ সমান কি হবে? ও এ ড্যাশ। এবারে দেখো ও এ কি ছিল? ও এ ছিল দেখো বস্তু দূরত্ব, অর্থাৎ ও এর জায়গায় আমি লিখে দিতে পারি কি না বস্তু দূরত্ব, ঠিক আছে। আর ও এ ড্যাশ কি ছিল? দেখো ও এ ড্যাশ ছিল প্রতিবিম্ব দূরত্ব, অর্থাৎ বস্তু দূরত্ব সমান কি হয়ে গেল? প্রতিবিম্ব দূরত্ব, ঠিক আছে। এটা এখান থেকে কিন্তু প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। কত সময় হচ্ছে দেখো তো? 14 মিনিট 15 মিনিট পোস্ট করে দিই। তাহলে এটা কিন্তু এখান থেকে প্রমাণ হয়ে গেল কি বস্তু দূরত্ব সমান কি হয়ে গেল আমার? প্রতিবিম্ব দূরত্ব, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে রিলেটেড কিছু প্রশ্ন আমাদের কিন্তু জিজ্ঞেস করে, যেমন কি নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলন দিয়ে কি জিজ্ঞেস করে যে সিনেমার পর্দা সাদা আর অমসৃণ কেন করা হয়? না দেখো, সিনেমার পর্দা যদি একদম মসৃণ হতো তাহলে কিন্তু ওখানে আলোগুলো ধাক্কা খেয়ে কিন্তু একটা দিকেই ছড়িয়ে যেত, কারণ নিয়মিত প্রতিফলনে কি হবে? সমান্তরাল রশ্মিগুচ্ছ দর্পণে গিয়ে পড়বে, সমান্তরালভাবে আবার বেরিয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কিন্তু ওই মানে সিনেমা হলে কি হতো যে একটা নির্দিষ্ট জায়গায় বসা দর্শক কিন্তু সিনেমাটা খুব ভালোভাবে দেখতে পেত, আশেপাশে যে অন্য জায়গায় যে দর্শকগুলো বসে আছে তারা কিন্তু দেখতে পেত না। আর সাদা কেন করা হয় না? তোমরা মনে রাখবে যে সাদা রং যে কোনো কিছুকে প্রতিফলিত করতে সাহায্য করে, যার ফলে ওখানে ছবিটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠবে, ঠিক আছে। এছাড়া মনে রাখবে যে কালো বস্তুর রং কালো হয় কেন না? কালো বস্তুর উপরে যে আলোগুলো পড়ে সেই আলোর কিন্তু সম্পূর্ণ বা বেশিরভাগ অংশটাও কিন্তু শোষণ করে নেয়, ও কোনো অংশ ছেড়ে দেয় না, যার ফলে ওই বস্তুটাকে কিন্তু আমরা কালো দেখি। আর সাদা আলোর মধ্যে 7টা রং থাকে, সেটা তোমরা এই অধ্যায়ের পরে গিয়ে জানতে পারবে, বিচ্ছুরণ যে যখন পড়ানো হবে তখন জানতে পারবে। এবারে আরেকটা কথা এখানে বলে রাখি যে কোনো একটা জিনিসকে আমরা ওই রঙের দেখি কেন? ধরো আমি যদি জবা ফুলের কথা বলি, তাহলে জবা ফুলটাকে আমরা লাল রঙের দেখি, কেন দেখি না? আমরা দেখি যে সূর্যের আলো জবা ফুলে এসে পড়লো, সূর্যের আলোর 7টা রং আছে, বেনিয়া সহকলা তোমরা জানো, ঠিক আছে, ভিপজিওর যাকে বলা হয়। তাহলে ওই 7টা রং এসে জবা ফুলের উপরে পড়ার পরে ওখান থেকে কিন্তু জবা ফুল সমস্ত রঙগুলোকে শোষণ করে নেয়, শুধুমাত্র লাল রংটাকে কিন্তু প্রতিফলিত করে দেয় বা ধাক্কা খেয়ে বাইরে পাঠিয়ে দেয়, যার জন্য আমরা জবা ফুলের রংটাকে কিন্তু লাল দেখি, ঠিক আছে। তো আজকের ক্লাসে মোটামুটিভাবে এই পর্যন্ত, ঠিক আছে। এই প্রমাণটাও কিন্তু আমরা পিডিএফ আকারে আমাদের চ্যানেলে দিয়ে দেবো, তোমাদের দরকার পড়লে ওখান থেকে করে নিতে পারো, বা এখান থেকে আমি আরেকবার বুঝিয়ে দিলাম, যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা আরেকবার দেখে নেবে, ঠিক আছে। তো আজকের মোটামুটি এই অংশটা হলো, তো পরের দিন এর বাকি অংশটা হবে, ঠিক আছে। এবারে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে বা যদি এই ভিডিওগুলো তোমার কাছে যদি মনে হয় যে না এটা এখান থেকে পড়লে আমি কিছু জানতে পারবো বা এখান থেকে আমি জিনিসগুলো বুঝতে পারছি, তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো ওটা তোমার জন্য ফ্রি হতে পারে, কিন্তু আমাদের যে এই যে 35-40 মিনিটের ভিডিও বানানো, ঠিক আছে, ওই একটা লাইক বা একটা সাবস্ক্রাইবার কাউন্ট, সেটা আমাদের জন্য কিন্তু
অনেকটা মোটিভেশনের কাজ করবে, ঠিক আছে? তাহলে তোমরা যদি আমাদের পাশে থাকো, আমরাও কিন্তু তোমাদের পাশে থাকবো। পরবর্তীকালে আরও বেশি করে ভিডিও, আরও খুব সহজ পদ্ধতিতে কিভাবে পড়ানো যায় সেগুলো কিন্তু তোমাদের সামনে কিন্তু আমরা তুলে ধরবো। সো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো বা কমেন্টস করো বা একটা সাবস্ক্রাইব কিন্তু করো, যাতে আমরা এই ধরনের আরও ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাই। তোমরা যদি আমাদের পাশে থাকো দেখবে এইরকম ভিডিওগুলো প্রত্যেকদিন একটা কেন 2টো করে আসবে, ঠিক আছে? তো দেখা হবে পরের ভিডিওতে। খুব ভালো থেকো, টাটা।